আমরা এই ২০২৫-এ একটি নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ বৈষম্যহীন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছি। যে বাংলাদেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, যে বাংলাদেশে গুম খুন থাকবে না, ক্রসফায়ার থাকবে না, একটি সুন্দর সাবলীল বাংলাদেশ থাকবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি, ৫ই আগস্ট অর্থাৎ ৩৬শে জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শহীদ আবু সাইদ মুগ্ধের রক্তের উপরে দাঁড়িয়ে যে বাংলাদেশ, সেই সময় এই ছাত্র আন্দোলনের যারা এখন জীবন্ত কিংবদন্তি আমরা বলবো, যারা বেঁচে আছেন, নেতৃত্ব দিচ্ছেন, আমরাও ছাত্র ছিলাম, প্রায় ২৮ থেকে ৩০ বছর রাজনীতি করি। এখনও বলতে গেলে পায়ে হেঁটে, রিক্সা চেপে, সিএনজি, বাস করে জীবনযাপন করছি। কিন্তু এই যে ৫ মাসের ব্যবধানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটির কিছু নেতৃবৃন্দ আমরা দেখতে পাচ্ছি যারা প্যারাডো বা পাজারোতে চলছে। তা হয়তো তাদেরকে কেউ গিফট দিতে পারে, এটি অস্বাভাবিক বা মানে কোনো ধরনের, আমি এই বিষয়ে আতঙ্কিত না। তবে যারা তাকে এই গিফট বা উপকৌঠন দিচ্ছে, তারা কোন স্বার্থে দিচ্ছে? তারা কি নতুন করে আবার যে ভূমিদস্যু হয়ে আবির্ভূত হবে, না কালোবাজারি হয়ে আবির্ভূত হবে, না নতুন করে আবার সালমান রহমানের ভূমিকায় তারা অবতীর্ণ হবে যারা এই গিফটগুলো দিচ্ছে? তা আমরা একটি কথা স্পষ্ট করেই বলতে চাই, আমাদের যারা যাদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ, তাদেরকে যদি রাষ্ট্র কোনো কিছু দেয় সেখানে আমার কোনো আপত্তি নেই। কিন্তু কোনো ব্যক্তি যদি দেয়, সে ঘোষণা দিয়ে যদি দেয়, সে ব্যক্তির যদি আমরা জানি যে সে নির্লোভ, নির্মোহ এবং সৎ, তাতেও আমাদের আপত্তি নেই। কিন্তু যদি ঘোষণা ছাড়া কেউ কারো গিফট নিয়ে এভাবে চলাফেরা করে, সেখানে অবশ্যই প্রশ্ন রয়েছে। আমরা এই জন্যই তো রাজনীতি বা রক্ত দিই। ৫ই আগস্টের আগে আমরাও রাজপথে ছিলাম, ৫ই আগস্টের দিনও রাজপথে ছিলাম। আপনি জানেন যে আমরা গুম খুন ক্রসফায়ারের বিরুদ্ধে গত ১৬ বছর আমরা রাজপথে লড়াই সংগ্রাম করেছি। সেই সময় অনেককেই আমরা কাছে পাইনি। অনেক বড় বড় দলের অনেক শীর্ষ নেতারাও কিন্তু রাজপথে ছিল না। এই ভিকটিম পরিবারের পাশে, এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, সেই সময় যখন আমি ছিলাম তখন কিন্তু অনেককে ডেকে পাইনি। আজকে সেই জন্য আমার এই যে ৫ মাসে আজকে যারা উপদেষ্টা রয়েছে, আমার উপস্থাপনায় অনেকেই আমার পাশে দাঁড়িয়ে বক্তব্য রেখেছে। আমি আজকে এই ৫ মাসের মধ্যে আমি কিন্তু কারো দপ্তরেও যাইনি, কাউকে হাই হ্যালো করিনি বা কোনো সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করিনি। আমরা চাই দেশ যদি ভালো থাকে, মানুষ যদি ভালো থাকে, আমিও ভালো থাকব। আমি নিজে ভালো থাকার জন্য এই চেষ্টা কখনো করিনি, আজও করছি না। আরেকটি বিষয়, আপনি যে মিয়ানমারের কথা বলেছেন, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্যাসিবাদের দোসর, মানবতার মা হিসেবে তিনি নিজেকে আবির্ভূত করেছিলেন এবং একটি নোবেল বিজয়ের জন্য সেই সময় এই রোহিঙ্গাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন। আজকে সেই ফ্যাসিবাদের তো চরিত্র আপনারা দেখছেন, কিন্তু সে যে মানবতার মা হওয়ার জন্য যে আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন, এখন সেই আশ্রয় প্রশ্রয় কিন্তু বোধে বিস্ফোরা হয়ে গেছে। আপনারা জানেন যে এই সময়কালের মধ্যে তারা যখন এসেছে, এই পর্যন্ত তাদের গর্ভে অনেক সন্তান জন্মগ্রহণ করেছে। যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু জন্মসূত্রে বাংলাদেশি হয়ে গেছে এবং সম্প্রতিকালে নতুন নতুন করে এখানে লোক আসছে এবং তারা এটি দখল করার একটি পায়তারা করছে। আমি এ ব্যাপারে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা দেখেছি বেশ সোচ্চার। আমি দেশবাসীকে এ ব্যাপারে আরও সোচ্চার হওয়ার জন্য অনুরোধ করব। দেশের প্রত্যেকটি ইঞ্চি আমাদের রক্তের সাথে জড়িত, আমাদের ভাষার সাথে, আমাদের মুক্তিযুদ্ধের সাথে, আমাদের ৯০ স্বৈরাচার পতন আন্দোলনের সাথে, সর্বশেষ ২৪-এর গণ অভ্যুত্থানের সাথে জড়িত। এই রক্তের দামে কেনা ১ ইঞ্চি মাটিও আমরা কোনোভাবে অন্যকে দখল করতে দেব না। দখল করার কোনো, যারাই চেষ্টা করবে, সে যেই হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম করব এবং আমরা যেমন দেশে আওয়াজ তুলব, আন্তর্জাতিক মহলে এ বিষয়ে আরও বেশি সোচ্চার হব এবং এই বিষয়ে আন্তর্জাতিক মহলে আপনারা জানেন আমাদের যিনি প্রধান উপদেষ্টা নোবেল জয়ী, তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আমি আশা করছি এই ব্যাপারে তিনি আরও বেশি সজাগ হবেন, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং আমাদের ১ ইঞ্চি মাটি আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা কাউকে আমরা সুযোগ দেব না। সে ভারত হোক, সে পাকিস্তান হোক, সে মিয়ানমার হোক বা অন্য যে কেউ হোক।